আজ শিরোনাম। মার্কিন মদদে হামাস নেতা হানিয়াকে হত্যা করেছে ইসরায়েল, জানালো আইআরজিসি। ইরানের জবাব হবে নতুন ও আশ্চর্যজনক, বললেন উপদেষ্টা। বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে ৮১ জনের প্রাণহানি, আবারও নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের। বাংলাদেশে নাশকতাকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের দমনের নির্দেশ প্রধানমন্ত্রীর, ছাত্রদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানিয়ে সরকারি প্রেস বিজ্ঞপ্তি। এবং গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে এডেন উপসাগরে ইয়েমেনের হুথি যোদ্ধাদের রকেট হামলায় একটি জাহাজে আগুন ধরে যাওয়ার খবর দিল ইউকেএমটিও। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইহুদিবাদী ইসরায়েলের পরিকল্পনায় এবং মার্কিন প্রশাসনের প্রত্যক্ষ মদদে রাজধানী তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। শনিবার প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, একটি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ওই হামলা চালানো হয়েছে, যাতে আনুমানিক 7 কেজি ওজনের একটি বোমা ছিল। বোমাটি ভয়ঙ্কর শব্দে বিস্ফোরিত হয়। বিবৃতিতে বলা হয়, হামাস নেতা যে বাসভবনে ছিলেন তার বাইরে থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল। আইআরজিসি আরও বলেছে, ইহুদিবাদী সরকারকে কঠোর শাস্তি পেতে হবে, তবে তা হবে উপযুক্ত সময়, স্থান ও পদ্ধতিতে। গত সপ্তাহে ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণের অনুষ্ঠানে যোগ দিতে তেহরান সফরে এসেছিলেন ইসমাইল হানিয়া। তিনি 31 জুলাই তেহরানে তার জন্য নির্ধারিত বাসস্থানে নিজের একজন দেহরক্ষী সহ শহীদ হন। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির শীর্ষ পর্যায়ের উপদেষ্টা হোসেইন তায়েব বলেছেন, হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার বিষয়ে ইরানের প্রতিক্রিয়া হবে নতুন এবং আশ্চর্যজনক। 31 জুলাই রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়ার শাহাদাতের প্রতিক্রিয়ায় তায়েব বলেন, হানিয়ার শাহাদাতের প্রতিশোধ নিতে তেহরানের দৃশ্যপট এখন ধারণা করা যাচ্ছে না। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের পরিস্থিতি বিশৃঙ্খল অবস্থায় পড়েছে। তাদের মধ্যে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে ক্ষীণ ধারণা নেই। হোসেন তায়েব বলেন, ইসরায়েল এখন বিদেশি বিনিয়োগকারীদের জন্য অনিরাপদ। আইআরজিসির এ উপদেষ্টা আরও বলেন, ইসরায়েলের ক্ষমতাসীন দল এবং বিরোধীরাই বলছে দখলদার ইসরায়েলের ধ্বংস আসন্ন। আমেরিকার আধিপত্যেরও অবসান হতে চলেছে বলে মন্তব্য করেন হোসেন তায়েব। গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে ইরান ও কাতার। দখলদার ইসরায়েলি সেনারা যখন অবরুদ্ধ এই উপত্যকায় ভয়াবহ গণহত্যা ও দমন অভিযান চালাচ্ছে, তখন এ আহ্বান জানানো হলো। কাতারের রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে শনিবার ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সাক্ষাতে দুদেশ এ আহ্বান জানায়। এ সময় আলে সানি ও আরেফ দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে কথা বলেন। সাক্ষাতে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে আলোচনা করতে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসির জরুরি বৈঠক তলব করার আহ্বান জানান ইরানের ভাইস প্রেসিডেন্ট। এ সময় দুই নেতা দ্বিপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সংঘর্ষ ও গুলিতে গোটা দেশে ৮১ জন নিহত হয়েছে। এদিকে চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই আবারও নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। আজ দুপুরে আগামী 2 দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি। এর মধ্যে আগামীকাল সোমবার নিহতদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিফলক উন্মোচনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। একই দিন সকাল 11টায় ঢাকা শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল 5টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নারী সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
পাশাপাশি সারা দেশে বিক্ষোভ আন্দোলন এবং গণ অবস্থান কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে বাংলাদেশে আন্দোলনের নামে যারা নাশকতা করছে তারা কেউ ছাত্র নয় বলে মন্তব্য করেছেন দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করারও আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। আজ গণভবনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, এখন যারা রাজপথে নাশকতা করছে তারা কেউই ছাত্র নয়, তারা সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই। উল্লেখ্য, সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। প্রধানমন্ত্রী আলোচনার আহ্বান উপেক্ষা করে শনিবার সরকার পতনের এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিক্ষার্থীদের এই আন্দোলনে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো যোগ দিয়েছে। এদিকে সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের মধ্যে বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে জানিয়ে সতর্ক করেছে সরকার। রোববার সংঘাতে বিপুল পরিমাণ মানুষের প্রাণহানির মধ্যে এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। তাতে লেখা হয়েছে, ছাত্রছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে, জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সরাসরি গুলি না চালানোর নির্দেশনা চাওয়ার রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তবে আদালত গুলি চালানোর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ও পুলিশি প্রবিধান যেন মেনে চলা হয় সে বিষয়ে নির্দেশনা দিয়েছে। আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট এ আদেশ দেন। রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার অনিক আর হক বলেন, আদালত আন্দোলনরত বিক্ষোভকারীদের উপর গুলি না চালাতে বলেছেন, তবে সহিংস পরিস্থিতিতে পুলিশের প্রাণহানির আশঙ্কা তৈরি হলে ফৌজদারি কার্যবিধি ও পুলিশ প্রবিধান অনুযায়ী সতর্কতার সঙ্গে গুলি করা যাবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন আদালত। আর 6 সমন্বয়ক যেহেতু এরই মধ্যে মুক্তি পেয়েছেন, তাই এ বিষয়ে কোর্ট কোনো আদেশ দেননি। স্কুল সার্ভিস কমিশনের 26,000 চাকরি বাতিল মামলায় সুপারিশ ছাড়া নিয়োগ হয়নি বলে জানালো পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদ। গতকাল সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে পর্ষদ জানিয়েছে, এসএসসির সুপারিশ ছাড়া কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি। সঠিক পদ্ধতিতেই 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছে। শীর্ষ আদালতে পর্ষদ কলকাতা হাইকোর্টের রায় বাতিল করার আর্জি জানিয়েছে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও পর্ষদ তার লিখিত বক্তব্যে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করেননি। এমনকি OMR শিট বিকৃতি নিয়েও তারা কোনো তথ্য জানায়নি। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিলের রায় দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তা স্থগিত রয়েছে। সব পক্ষের লিখিত বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত, সেই মতো বক্তব্য জমা দিয়েছে পর্ষদও। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। এডেন উপসাগরে দৃশ্যত রকেট হামলার পরে একটি জাহাজে আগুন ধরে গেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস বা UKMTO এই তথ্য দিয়েছে। কাতার ভিত্তিক আল জাজিরা টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, UKMTO আজ ভোরে ঘোষণা করেছে যে ইয়েমেনের উপকূল থেকে 120 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এডেন উপসাগরে জাহাজটিতে আগুন ধরে যায়। তবে জাহাজের গন্তব্য এবং এই হামলার সাথে কারা জড়িত সে সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি UKMTO।
গত 9 মাসে ইয়েমেনের হুতি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধের জবাব হিসেবে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট এবং ইসরায়েলে বন্দর অভিমুখী বহু সংখ্যক জাহাজে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি জরুরি বৈঠক ডাকার বিষয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরান যে আহ্বান জানিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন দিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির সাথে টেলিফোন আলাপে ইসলামাবাদের এই সমর্থনের কথা জানান পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ওআইসির গুরুত্বপূর্ণ বৈঠকে পাকিস্তান সক্রিয়ভাবে অংশ নেবে। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্বর গুপ্ত হত্যা এবং গাজার উপর ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের কঠোর নিন্দা জানিয়েছেন। গত বুধবার রাজধানী তেহরানের একটি বাসভবনে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন ইসমাইল হানিয়া। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টে 25 মিটার ব্যান্ডে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল গত 10 মাস ধরে যে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে আসছে তার ব্যর্থতা ঢাকতে প্রতিরোধ আন্দোলনের নেতা এবং কমান্ডারদেরকে হত্যা করছে। শনিবার লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর কাছে পাঠানো এক শোক বার্তায় বাকের কালিবফ একথা বলেন। হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকুরকে ইহুদিবাদী ইসরায়েলে কাপুরুষোচিতভাবে শহীদ করেছে তার জন্য গভীর শোক ও সমবেদনা জানান ইরানি স্পিকার। গত মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকার একটি ভবনে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ফুয়াদ শুকুরকে শহীদ করে ইসরায়েলের বর্বর বাহিনী। ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধের হুমকি মোকাবেলায় লেবাননের প্রতি সমর্থন দিয়েছে মিশর। শনিবার লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বু হাবিবের সাথে ফোনালাপে এই সমর্থন ঘোষণা করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদুল্লাত্তি। ইহুদিবাদী ইসরায়েল এবং লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মধ্যে যখন সর্বাত্মক যুদ্ধ শুরুর আশঙ্কা জোরদার হয়েছে তখন মিশরের পক্ষ থেকে এই সমর্থন ঘোষণা করা হলো। মধ্যপ্রাচ্যে শান্তি বিনষ্টের বিপজ্জনক ঝুঁকি বেড়ে চলায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।